সুব্রতা, যে বিষয়টা নিয়ে গত দুদিন ধরে রাজ্য এবং রাজনীতি সরগরম হয়ে রয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের কলমের একটা খোঁচায় 26,000 মানুষের চাকরিজীবী থেকে বেকার হয়ে যাওয়া। এই যে 26,000 মানুষ, শিক্ষক অশিক্ষক সমস্ত কর্মী যারা 26,000-এর বেশি তাদের সংখ্যাটা, এরা যে হঠাৎ করে চাকরিজীবী থেকে হঠাৎ বেকারে পরিণত হলো, এই বিষয়টার জন্য কাকে দায়ী করবেন আপনি? আমার তো দায়ী করার দরকার নেই, আদালত তো দায়ী করা সেই রায়টা দিয়েছে বলেই প্রায় 26,000 মানুষ জলে পড়ে গেলেন। দেখুন, খুব স্পষ্টভাবে সবাই জানে যে এই বিষয়টা এই দিকে যে যেতে চলেছে, এই প্রথম পেঁয়াজের খোলসটা ছাড়িয়েছিলেন প্রাক্তন জাস্টিস শ্রী অভিজিৎ গাঙ্গুলি মশাই। এবং সেই সময় থেকেই তৃণমূল চোর বাঁচাতে গিয়ে যেই ঝাঁপিয়ে লাফিয়ে পড়ল, সেখানে তৃণমূল নিজেই প্রমাণ করে দিয়েছিল যে তারাই চুরি করেছে, এবং তাই তারা চোর ধরছেন যারা, সেই সম্মানীয় যারা বিচারপতিরা রয়েছেন, যারাই রয়েছেন, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, তাদের প্রত্যেককেই গালাগাল করলেন। বিচারপতিদের নামে বাড়িতে এদিকে ওদিকে পোস্টার মারালেন। সম্মানীয় রাজা শেখর মান্তার বাড়ির সামনে পোস্টার পড়েছিল। তৃণমূলের মুখপাত্র, ভাঙাপাত্র, তলাপাত্র থেকে কোচি নেতা থেকে শুরু করে তৃণমূলের সবাই আদালতের বিরুদ্ধে কথা বলেছিল, যা আমার দেশের বলা মানে চূড়ান্ত বড় অপরাধ। তাও আদালত ক্ষমা করে এদের জেলে পড়ে নিয়ে এখনো পুরি দেওয়াটাই বেটার ছিল। তো যাই হোক, এবং এজলাস বয়কট করিয়েছিল কিছু তৃণমূলীয় লয়ার, তাদের দিয়ে অশান্তি করিয়ে। এই সময়তেই পশ্চিমবঙ্গের মানুষ স্পষ্ট ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন যে কিভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি বিক্রি হয়েছে। তৃণমূলের নেতারা 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা ইত্যাদি প্রভৃতি তারা দিয়েছিলেন, এবং বেশ কিছু মানুষকে তৃণমূলের এই ধরনের চোর জোচ্চোরকে লোকে গাছে বেঁধেও রেখে দিয়েছিল। যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া খুব সমস্যা। এবং বারবার মুখ্যমন্ত্রী যাদের চাকরি গেছে তাদের পাশে না দাঁড়িয়ে, বা যারা চাকরি পাননি, যোগ্য প্রার্থী রাস্তায় বসে রয়েছেন, তাদের পাশে না দাঁড়িয়ে তিনি ইঙ্গিত দিয়ে বলছিলেন যে যারা ভুয়ো, যাদের চাকরি চলে যাচ্ছে, মানবিকতার খাতিরে তাদের চাকরি দেওয়া হোক। কিন্তু একবারও উনি বলছিলেন না যে যোগ্যরা চাকরি না পেয়ে ধর্নায় বছরের পর বছর, সে হিন্দু হোক আর মুসলমান, যে কোনো সম্প্রদায়ের মানুষ, তারা রাস্তায় বসে রয়েছেন। ক্রমাগত ইঙ্গিত এগোচ্ছিল। পুরো শিক্ষা দপ্তর জেলে, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, যার গার্লফ্রেন্ডের খাটের নিচে থেকে প্রায় 50 কোটি টাকা মতো টাকা পাওয়া গেছে। আরও তার স্থাবর অস্থাবর প্রচুর সম্পত্তি পাওয়া গেছে, কোটি কোটি টাকার। তৃণমূল দল প্রথমে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো। ঠিক আগের দিন 21শে জুলাইয়ের মঞ্চে যখন উনি বসে রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়, সেই দিন মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে যে কোনো কারুর বাড়িতে কালকে ইডি বা সিবিআই যাবে তদন্ত করতে, গেলে মুড়ি খাওয়াবেন। তার মানে উনি জানতেন, এবং উনি জানতেন বলেই এখন উনি বলছেন যে তার থেকে আমায় জেলে পাঠিয়ে দিক, আমার কাছে জেলও যা বাড়িও তা, এই সমস্ত কথাবার্তা বলছেন। এবং এই রায় প্রমাণ করে দিয়েছে, সব থেকে বড় কথা, তৃণমূল একটা দোহাই দেওয়ার চেষ্টা করছে। বারবার অভিজিৎ গাঙ্গুলি যে লিস্টটা চেয়েছিলেন, যে লিস্ট এসএসসি দিতে পারেনি, যে লিস্টেড কারা ছিলেন, কোর্টের রায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ওএমআর সিট অরিজিনাল, যেটা আসলে কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে, সেটা এসএসসি সার্ভার থেকে সেই লিস্ট নষ্ট করে দেওয়া হয়েছে। এবং যখন আরটিওতে থেকে কমপ্লেন করে, অভিযোগ করে লোকে জানতে চেয়েছিল আমার নম্বর কত, তখন একটা কৃত্রিম পদ্ধতিতে ভুয়ো নম্বর এই এসএসসি জানিয়ে দিয়েছিল। অর্থাৎ একটা অর্গানাইজড ক্রাইম। প্রচুর মানুষ শিক্ষা দপ্তরের জেলে রয়েছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না। এ হতে পারে? এই মুখ্যমন্ত্রী 2019 সালে বলেছিলেন
যে এসএসসি হচ্ছে ঘুঘুর বাসা। তিনি জানেন ওখান থেকে দুর্নীতি হয়, দুর্নীতি হচ্ছে, কারণ উনি তো জানবেনই, কারণ ওনার দলের লোকজনেরাই এই দুর্নীতি করেন, তাই তিনি ওই ঘুঘুর বাসা ভাঙেননি। তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়েও তিনি এসএসসিতে তদন্ত করাননি, কারণ জানেন করলেই তো তার সোনার চাঁদ টুকরো রত্নগুলো ধরা পড়বে, যাদের উনি রক্ষাকর্তা। উনি ঘুঘুর বাসা ভাঙেননি, উল্টে ঘুঘুকে ডিম পেড়ে আরও ঘুঘুর জন্ম দিতে সাহায্য করেছেন, যে ঘুঘুরা আবার তৃণমূলের এজেন্টদের সাহায্যে কোটি কোটি টাকা চুরি করতে পারে, এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে এই সাদা খাতা জমা দেওয়া লোকেদের নাম মিশিয়ে দেওয়া হলো। আদালতকে অভিজিৎ গাঙ্গুলিকে তালিকা দেওয়া হলো না, রেগে গেল অভিজিৎ গাঙ্গুলির ওপরে, গালাগাল করা শুরু করলো সব বিচারপতিদের ওপরে। এবং তারপর এই নতুন শিক্ষামন্ত্রী অদ্ভুত ব্রাত্য বসু তিনি একটা শব্দের প্রবর্তন করলেন, এগুলো নাকি ব্যতিক্রমী নিয়োগ, এবং সরকারিভাবে এই চুরির চাকরিকে বৈধতা দিতে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে তৈরি ক্যাবিনেটে পাস হলো সুপার নিউমারিক পোস্ট বা পদ। এখানে যারা জালি, যারা সাদা খাতা জমা দিয়েছে, তৃণমূলের নেতাদের লাখ লাখ টাকার ঘুষ দিয়েছে, তাদের যদি চাকরি যায় তারা কলার চেপে ধরবে, তৃণমূলের নেতাদের মারধর অশান্তিও হয়ে যেতে পারে। সেইটা আটকাবার জন্য এই ব্যতিক্রমী পদ তৈরি ব্রাত্য বসুদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী বর্তমান, একজন জেলে রয়েছেন আগেরটা, এবং তারপর এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করলো ক্যাবিনেট। ক্যাবিনেট কার ক্যাবিনেট? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে জেনে শুনে এই রাজ্যে এসএসসি আলাদা একটা স্বতন্ত্র অফিস, কিন্তু তাকে মাইনে দেয় কে? রাজ্য সরকার। তার কোন পদে কে কে বসবে সেটা ঠিক করে কে? রাজ্য সরকারেরই লোকজন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছাড়া এগুলো তো হতে পারে না। যদি তাই হয় তো তাহলে কি হয়? এই ফলাফল হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতো মঞ্চে দাঁড়িয়ে আবার ভুল বোঝাবার চেষ্টা করছেন। এত চুরির পরেও তার ভোট চাইতে লজ্জা লাগছে না। সমস্ত চুরি জোচ্চুরি করবার পর সেম থিং, সেম ঘটনা। এই দলকে আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষ, তারা গরিব মানুষের বাড়ি চুরি দেখেছেন, এই রাজনৈতিক দলের চাল ডাল রেশন চুরি দেখেছেন, বাথরুম চুরি দেখেছেন, শৌচালয়, রেশন চুরি দেখেছেন, জব কার্ড চুরি দেখেছেন। তারপর এই ছেলে মেয়েগুলোর জন্য যারা রাস্তায় বসে রয়েছে চাকরি চুরি দেখলেন, এদের সবার চাকরি চলে গেল। দায়ী এই অর্থ লোভী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জেলে যারা যারা গেছেন, এই টোটাল এই ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত, কারণ প্রত্যেকেই যারা সৎ স্বচ্ছ পরীক্ষার্থী তাদের ভবিষ্যৎ নষ্ট করলেন। আর কিছু ছেলে মেয়ে যারা বাঁকা রাস্তায় চাকরি পেতে গেল, তাদের পরিবারকেও ঘটি বাটি বিক্রি করে 12, 14, 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে সেই চাকরিটাকে বৈধ চাকরি আইন ভেঙে জেলে যাওয়ার মতো কঠিন অপরাধ করে তারা ঢুকিয়ে দিলেন। আর তার জন্য সর্বনাশ হয়ে গেল যোগ্য অযোগ্য সবার। দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বালুরঘাটে গত 4 দিন ধরে প্রচারে ছিলাম, আমি আজকেই ফিরেছি। আমি খবরটা শুনেছিলাম, আমি বালুরঘাটে যেখানে দাঁড়িয়ে প্রচার করছিলাম সেই অঞ্চলের কিছু মানুষ এসে বললেন যে তাদের এলাকা থেকে 32 জনের চাকরি চলে গেছে। হতে পারে তারা ভুল করেছেন, অন্যায় করেছেন, ব্যাকডোর দিয়ে ঢোকবার চেষ্টা করেছেন, 12, 15, 20 লাখ টাকা না কত তৃণমূলের নেতাদের ঘুষ দিয়েছেন, যাদের বাঁচাবার চেষ্টা করেছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বারবার চোর, ক্রিমিনাল, জোচ্চোরকে বীর বলেন, পুলিশ দিয়ে প্রোটেকশন দেন, সবাই জানে। আর তো কোনো কিছু বলবার নেই। যতক্ষণ না এই সরকারটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে ঘেঁটি ধরে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম, পশ্চিমবঙ্গের মানুষের দুর্দশা তত বেশি করে বাড়বে। পশ্চিমবঙ্গের নাম কালিমা লিপ্ত হবে সারা জায়গায়, সারা ভারতবর্ষে। আমি জানি না মানুষদের কি করে একটাও ভোট দেন। তাহলে মেনে নিতে হবে যে হিন্দু মুসলমান যারাই তৃণমূলকে ভোট দেন, তাহলে আমাদের গীতায়, আমাদের কোরআনে, আমাদের বাইবেলে সব জায়গায় লেখা আছে যে চোরের পাশে দাঁড়াতে হবে, চোরকে সাপোর্ট করতে হবে। দুর্ভাগ্যজনক, তবে এই বিদায় আসন্ন।
রুদ্রদা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা হচ্ছে যে তিনি নাকি মানে তাকেই দোষারোপ করা হচ্ছে, সকলে করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে আমি কোনো দোষের ভাগী নই। তার বক্তব্য হচ্ছে যে আমি কি সবটা দেখি, এই সমস্ত দেখবার জন্য স্কুল সার্ভিস কমিশন আছে, কলেজ সার্ভিস কমিশন আছে, প্রাথমিক শিক্ষা বোর্ড আছে, এসএসসি আছে, এরা সবাই দেখবে, সেখানে একটা যদি ভুল হয়ে থাকে তার জন্য আমাদেরকে বলতে পারতো, আমরা সেটা শুধরে দিতাম। 26,000 ছেলেমেয়ের চাকরি কেন খেলো, এই প্রশ্ন তুলছেন, কি বলবেন? আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলে মিথ্যাচারী হয়ে উঠেছেন নিজের গদিকে বাঁচাবার জন্য, তিনি এবার এসএসসি থেকে শুরু করে পিএসসিতেও তো দুর্নীতি হয়েছে নিয়োগে, পাবলিক সার্ভিস কমিশন যেটা, সেখানেও তো দুর্নীতি হয়েছে। 350 না 400 চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছেন এবার সিআইডি তদন্ত করবার জন্য, নির্দেশ দিয়েছেন রাজ্যেরই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেট চালাচ্ছে, তিনি পুলিশ মন্ত্রী, তিনি গোয়েন্দা মন্ত্রী, তিনি ক্রিমিনালদের অ্যারেস্ট করেননি কেন? এই অপরাধেই তো ওনাকে অ্যারেস্ট করা উচিত। উনি নিজেকে ধোয়া তুলসী পাতা বলছেন, আর বারবার তিনি তার পুলিশকে দিয়ে যারা চোর জোচ্চোর, মানুষের জীবন প্রাণ যারা লুট করছে, মানুষের খাবার দাবার চাকরি লুট করছে, তাদের কজনকে উনি জেলে পুরেছেন। ক্রিমিনালদের চিনে জেনে না ধরে তাদেরকে আরো অপরাধ করবার প্রশ্রয় দেওয়ার জন্যই ওনার জেল যাত্রা হওয়া উচিত। উনি তো কাণ্ডারি, উনি তো মাথা, সবাই জানে। উনি এখন অন্যদের নামে দোষ দিচ্ছেন, এবার অন্যরা তো মুখ খুলবে মাননীয় মুখ্যমন্ত্রী। আর কত মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন? ভোটের বৈতরণী পার হবার জন্য মানুষের আর কত সর্বনাশ করবেন? আপনার ওপরেই তো 2011 সালে সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে মানুষ ভরসা রেখেছিল আপনার দিকে। নামের আগে সততার প্রতীক, তো তাই আপনি আজকে লিখতে পারেন না। পাথর কয়লা বালি চোর অনুব্রতকে আপনি প্রকাশ্যে বীর বলেন, আর বলেন এরম হাজার হাজার অনুব্রত যার দেহরক্ষীর সম্পত্তি পাওয়া গেছে অনুব্রতর 100 কোটি টাকার বেশি, যে মেয়ে নিয়ে তিহার জেলে এখনো বসে রয়েছে, তাকে আপনি বলেন বীর। ছি মুখ্যমন্ত্রী, কাদের বীর বলছেন? যে শওকত মোল্লা বোম বাঁধে তাকে আপনি জেড ক্যাটাগরির এখন নিরাপত্তা দিচ্ছেন, যাকে ক্রিমিনাল বলেন তাকেই আপনি রক্ষা দিচ্ছেন। যে চাল ডাল চোর, গরিব মানুষের রেশনের চোর, কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকার কোটি কোটি টাকার মানুষের জন্য, গরিব মানুষের জন্য ফ্রিতে রেশন বরাদ্দ করেছে, আর আপনি সেটাকে চুরি করালেন যাকে দিয়ে? সেই বালুকে আপনি বললেন ভালো ছেলে। সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত চুরি করা এই শেখ শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে আপনি সাপোর্ট করেছিলেন। সন্দেশখালীর মা বোনেদের, প্রতিবাদী মা বোনেদের আপনি নিজে এবং আপনার মুখপাত্র এবং আপনার অপদার্থ মন্ত্রীদের দিয়ে প্রেস মিট করে বলিয়েছিলেন সাজানো ঘটনা। আপনি সবথেকে বড় অপরাধী মুখ্যমন্ত্রী। আপনি যে মঞ্চে বসে, যেখানে আপনার নেতা ফেতা সব বসে থাকে, সেই মঞ্চে দাঁড়িয়ে যখন এই গড়গড় করে হাঁটতে হাঁটতে মিথ্যে কথা বলেন, প্রধানমন্ত্রীকে কাঁচা খিস্তি দেন, যে খিস্তিগুলো ক্লাবেও দেওয়া হয় না, আপনার ওই নেতা মন্ত্রীগুলো জানেন যে আপনি মিথ্যেবাদী। এই জায়গায় আপনি আপনার সুনাম প্রাণপণ চেষ্টা করে নষ্ট করছেন। আপনি যে মিথ্যে কথা বলেন, আপনার একটাও কথা যে সত্যি নয়, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। দুর্ভাগ্যজনক। এই যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে শুধুই সকলে দায়ী করছেন, তিনি কোনো রকমভাবে চুরির সঙ্গে যুক্ত নন, বরঞ্চ যারা চুরি করেছে, যারা অপরাধী, তাদেরকে বাঁচানোর জন্য যেন একটা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তৃণমূল। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে কোর্ট যাদেরকে শাস্তি দিল, যাদেরকে অপরাধী বলে শনাক্ত করলো, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে আছে তৃণমূল। কি বলবেন? তো তৃণমূল তো ঠিক কাজই করছে, এই তো তৃণমূলের কাজ, চোর ক্রিমিনালকে বাঁচানো। সম্মানীয় হাইকোর্ট, তার মাননীয় বিচারপতিগণ, ডিভিশন বেঞ্চ, তারা কিভাবে রায় দেবেন, কোন রায় দিলে ভালো হতো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন। ওনার একটাই তো এজেন্ডা, চোর বাঁচুক। কোন চোর? যে মানুষকে সর্বশান্ত করে তার টাকা লুট করে এবং সেই টাকা তার দলকে দেয়, দলের মালকিনকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে রাজ্য সরকার চলছে, তার মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশকে নিয়ন্ত্রণ করে মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র দপ্তর কার? মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দেশের আইন কানুন, চুরি দুর্নীতি সেগুলো সামাল দেবার দায়িত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি চুরি হয়ে থাকে তাহলে একটাও চোরকে আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেননি কেন? তাহলেই সরকার ফেল। উল্টে সেই গ্রেপ্তার না করে বারবার চোরেদের বাঁচাবার জন্য তিনি হাইকোর্টের যখন বিচারপতিদের রায় ফেসে যাচ্ছেন তখন আবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, আবার ডিভিশন বেঞ্চে যখন চোরেরা ফেসে যাচ্ছে তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট। সবাই জানে এই খেলা ওনাদের কি। মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড দেখাক যে তিনি পুলিশ মন্ত্রী হিসেবে কতজন ক্রিমিনালকে তিনি অ্যারেস্ট করেছেন। ক্রিমিনালের তো কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হয় না, আর ক্রিমিনালের তো কোনো দল হয় না, তাই না? অ্যারেস্ট করেননি কেন? না রুদ্রদা, যেটা এই কোর্টের যে এই ভার্ডিক্ট তাতে হয়তো চোর যারা ব্যাকডোর থেকে ঢোকার চেষ্টা করলো বা নিজেরাও অপরাধীর মতো কাজ করলো, টাকা দিয়ে চাকরি কেনাটা অবশ্যই একটা বিরাট অপরাধ, কিন্তু তার বাইরেও যারা সত্যিকারের মেধাবী, যারা সত্যিই পড়াশুনো করে চাকরিটা পেয়েছিল তাদের উপরেও তো শাস্তির সেই লিস্টটাকে মুছে দিয়েছে কে? সেই লিস্টটা লুকিয়ে ফেলেছে কে? এই রাজ্য সরকারের এসএসসি, এই রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত এসএসসি। এরা এখন পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছে বলে পার্থ চট্টোপাধ্যায়ের নামে এদের কিছু মুখপাত্র ভাঙাপাত্র কেসটা পাবার চেষ্টা করছে, খেলা ঘোরাবার চেষ্টা করছে। বারবার হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে যোগ্য চাকরি প্রার্থীদের যারা রয়েছেন পরীক্ষা দিয়েছেন তাদের অরিজিনাল ওএমআরসি দিন, অর্থাৎ তারা কোন কোন পরীক্ষায় কি কি মার্কস যারা পরীক্ষা দিয়েছে পেয়েছেন সেই সিট হাফিস করে দেওয়া হয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, এত বড় ঘটনায় তার রাজ্যে এতগুলো ছেলে রাস্তায় বসে আছে, যেখানে 19 সালে গিয়ে বলেছিলেন যে এসএসসি ঘুঘুর বাসা, তাহলে ঘুঘুর বাসা আপনি ভাঙেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদি ঘুঘুদের ওপরে আপনার ভালোবাসা নাই থাকে। সেই দিনই আপনি প্রমাণ করে দিয়েছিলেন যে আপনি যারা মানুষকে লুট করছে, শিক্ষাকে পায়ের তলায় ফেলে রগড়াচ্ছে, আপনি তাদের পক্ষে, আপনি মা সরস্বতীর বিরুদ্ধে। আপনি যে বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করতে যায় তা হিন্দু বাড়ির বাচ্চা, মুসলমান বাড়ির বাচ্চা, তা সিপিএম, কংগ্রেস, আইএসএফ বা বিরোধী দল বিজেপি বাড়িরও ছেলে মেয়ে। আপনি সবার সর্বনাশ চান। আপনার শুধু একটাই কাজ, যারা চুরি করছে, যারা লুট করছে আমাদের দলে তাদের প্রোটেক্ট করা। তাই আপনি আপনার পুলিশকে দিয়ে ধরাননি, তাই আপনার পুলিশকে আপনি শুধু পাঠান বিরোধীদের মারতে, বিরোধীদের ধরতে, কিংবা কারা আপনাদের বিরুদ্ধে সত্যি খবরটা দেখিয়ে দিচ্ছে সেই সব সাংবাদিকদের কেস করতে আর জেলে পুড়তে। আপনাদের নাটক সবাই বুঝে গেছে। কথা বলবেন না, চুপ করে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ইদানিংকালে যে ধরনের ভাষার প্রয়োগ করতে দেখছি বা যে ধরনের আক্রমণ করতে দেখছি, সে যাকেই হোক, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কাউকে তিনি বাদ দিচ্ছেন না, কিন্তু সেই রকম আক্রমণ তিনি যে বিচারপতিরা এই রায় দিচ্ছেন তাদেরকে পর্যন্ত করছেন। সেই আক্রমণ করে তিনি কি বলছেন না, তিনি বলছেন যে সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় গাড়িতে চড়বে, সিকিউরিটি নেবে, আর সমস্তটাই হজম করবে, আর কি করবে না কলমের খোঁচা দিয়ে 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নেবে, এমন রায় দেবে যে সকলের চাকরি চলে যায়। এবং একসঙ্গে দাবি করছেন যে যারা চাকরি চলে গেল বলে এবার যদি কেউ আত্মহত্যা করেন তার দায় কি এই বিচারপতি নেবেন। এখন প্রশ্নটা হচ্ছে রুদ্রদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এইরকম বেনজির আক্রমণ করলেন বিচারপতিদের, ওনার এগেনস্টে কি কন্টেম্প্ট প্রসিডিংস হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার। কন্টেম্প্ট প্রসিডিংস তো যে কোনো মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে হতে পারে, এবং এক নয় একাধিক হতে পারে। কারণ যেভাবে উনি কেন্দ্রীয় সরকারি বিভিন্ন রকম প্রকল্প বা টাকা পশ্চিমবঙ্গে যে কারণে খরচ করবার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যের তহবিলে কেন্দ্র পাঠায়, সেই সম্পর্কে ক্রমাগত প্রকাশ্যে মিডিয়ার সামনে জনসভায় উনি ঠিক মিথ্যে কথাটা বলেন। 100 টাকা পাঠালে উনি বলেন 1 টাকাও পাঠানো হয়নি। আবার 100 টাকা চুরি করে
উনি বলেন যে 1 টাকাও চুরি করা হয়নি। মানুষের সর্বনাশ করাটা, মানুষের সর্বনাশ করে তৃণমূলের নেতাদের পকেট ভরানোটা এবং ওনার পার্টির তহবিল ভরানোটা ওনার কাজের মধ্যে হয়ে গেছে। যারাই তৃণমূলের হয়ে ক্রাইম করবে তারা হীরের টুকরো, সোনার টুকরো, দুষ্টু দুরন্ত ছেলে। আর যারাই তৃণমূলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সত্যি কথা বলবে, তাদের জন্য উনি পুলিশকে ব্যবহার করে মিথ্যে নন বেলেবল কেসে জড়ান, মার্ডার কেস, লেতাহানির কেস, এই সমস্ত কেসে ফাঁসিয়ে দেন। উনি জুডিশিয়ারিকে আক্রমণ করছেন কি কারণে? কারণ জুডিশিয়ারি নিরপেক্ষ জায়গায় থাকে। আমি বারবার বলি যে একজন বিচারক বসে থাকেন, তার উল্টো দিকে কাঠগড়াতে দুদিকে দুজন দাঁড়িয়ে থাকেন। যারা অভিযোগ করছেন তাদের পক্ষের লয়ার, আর যার বিরুদ্ধে অভিযোগ তার পক্ষেরও দুদে লয়ার। যারা অভিযোগ করছেন তারা বলেন যে এই অভিযোগ, এই প্রমাণ, হুজুর দেখুন। তখন বিচারক বলেন আপনার বিরুদ্ধে অভিযোগ, এটাকে খণ্ডন করবার জন্য, ভুল প্রমাণ করবার জন্য আপনাদের কাছে যে প্রমাণ রয়েছে আপনারা নির্দোষ সেটা দিন। তারা দিতে পারছে না বলেই তো জেলে যাচ্ছে। অপরাধ করবার ক্ষেত্রে মেজর ইঙ্গিত থাকলে, বেশিরভাগ ইঙ্গিত থাকলেই বিচার শেষ হওয়ার আগেই সেই ব্যক্তি প্রভাবশালী যদি হয়, তার যদি পলিটিক্যাল কানেকশন, রাজ্য স্তরের কানেকশন বেশি থাকে, সামাজিক ভয়, ভীতি এবং শক্তি প্রদর্শন করবার, প্রমাণ লোপাট করে দেবার, সাক্ষীকে গায়েব করে দেবার, ভয় দেখাবার যদি ক্ষমতা থাকে, তাই তাকে জেলে রেখে দেওয়া হয়। যেভাবে অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী মাফলান বাবু, যেভাবে মদ নিয়ে দিল্লির সরকার বলেছিল রোজগার বাড়বে বলে 100টা লোকের হাত থেকে মদ বিক্রির লাইসেন্স কেড়ে নিয়ে বিশেষ কয়েকজন তাদের চেনা লোকজনকে, যারা ওই পার্টিতে মোটা ফান্ডিং করবে, সেই জন্য বন্দোবস্ত করে দেওয়া হলো, তাতে দিল্লির অর্থনীতি ভেঙে গেল, লোকসান হলো সরকারের। তারই প্রমাণে কংগ্রেস করেছিল অভিযোগ বারবার কেজরিওয়ালের বিরুদ্ধে। কে করেছিল? কংগ্রেস অভিযোগ করেছিল এটাকে নিয়ে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে। সেটা নিয়ে যখন তদন্ত হয়, সেই তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তারা যে তথ্য দেয় আদালতের সামনে, তাতেই উপমুখ্যমন্ত্রী বা আপের সেকেন্ড ইন কমান্ড দিল্লির মনীষ সিসোদিয়া, তিনি জেল খাটেন, জেলে রয়েছেন। এবং সেই সূত্র ধরেই বিভিন্ন বয়ান এবং প্রমাণের ভিত্তিতে এই বিষয়টাকে ইন্ধন দিয়েছেন, ঘটনা ঘটিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল বলে, তাকেও জেলে যেতে হয়েছে। দুজনে মিলেই প্রমাণ সহকারে বেল চেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট দুজনেরই আবেদন দেখে, দুজনেই যা যা ঘটনা দেখিয়েছেন তার প্রমাণ দেখবার পর বেল দিতে চাননি। সুপ্রিম কোর্ট চেয়েছে এদের বেল দেওয়া যাবে না, এরা জেলের মধ্যেই আটকে থাকুক, তাই আটকে রয়েছে। আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আর এই সমস্ত কথা বলবেন। আপনি যা যা কথা বলছেন, যা যা ভাবে অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, আবার জনগণের মাথা ঘাঁটছেন, যদি একটা মানুষও আত্মহত্যা করে তাই দার আপনার। কারণ আপনি প্রশাসনিক প্রধান, আপনার মন্ত্রী সবার মন্ত্রীরা করেছে যাদের আপনি চুজ করেছেন। আপনারই ট্রেজারি থেকে মাইনে পাওয়া এই এসএসসি, পিএসসি আপনাদেরই পছন্দে, আপনাদের রেকমেন্ডেশনে ওইখানে চেয়ারে লোকগুলো বসে। আপনাদের রেকমেন্ডেশন মানে আপনার রেকমেন্ডেশন। তাই মিথ্যে কথা বলবেন না। যদি পশ্চিমবঙ্গের একটা মানুষেরও যদি খেতে না পাওয়া হয়, পেট যদি খালি থাকে, যদি তার সর্বনাশ হয়ে যায়, তার কারণ আপনি। আপনারা লিস্ট হাফিজ করে দিয়েছেন মানুষ যা যা পরীক্ষা দিয়েছিল, কি কি নম্বর পেয়েছিল। আদালত বারবার, তখন অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস রয়েছেন, বারবার চেয়েছিলেন লিস্ট দিন। সেই লিস্ট আপনারা দেননি এসএসসি থেকে। সব জানতেন, আপনি একটাও খবর জানতেন না। বরং ওই সময় আপনি মঞ্চে দাঁড়িয়ে আদালতকে অনুরোধ করেছিলেন
যে কারুর যাতে চাকরি না যায়, মানে সাদা খাতা যারা জমা দিয়ে আপনাদের নেতাদের 12-15 লাখ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি গেলেই আপনাদের তৃণমূলের অফিসে ভাঙচুর হবে। সেই জন্য আপনি চালাকি করে কথাটা বলেছিলেন। আর আজকে আপনি আদালতকে দোষ দেওয়ার চেষ্টা করছেন, বিরোধীদের দোষ দেওয়ার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইহ জীবনের পরেও একটা পরজীবন থাকে, সেখানেও তো উত্তর দিতে হয়। এই কথা বলবেন না সারা পশ্চিমবঙ্গ আপনাকে নিয়ে যা আলোচনা করার করছে, আর যত শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন। এখন কি খেলা খেলছেন না সবাই খারাপ আমি ভালো? বাহ ভাই, আপনি বাড়ির বড় কর্ত্রী, আপনার কাছেই সিন্ধুকের চাবি, আপনার ছেলেগুলোর পকেটে নেই, আপনিই রাস্তায় পাহারাদার ছেড়ে রেখে দিয়েছেন। এবার আপনার ছেলেপুলেরা দেওয়াল ধরে ফিরছে হামাগুড়ি খেতে খেতে, মাল খেয়ে ড্রেনে পড়ে যাচ্ছে, আপনি বলছেন আমি জানি না। মুখ্যমন্ত্রী দয়া করে এগুলো আর বলবেন না। সবাই বিদায় নেয়, কিন্তু এত অসম্মানজনক বিদায় আপনি নিজেই চাইছেন নিজের পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে। দয়া করে এটা চাইবেন না। রুদ্রদা, এর আগে আমরা দেখেছি যে এই বিষয়টা নিয়েই যখন প্রথমবার আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বেনজির রায় দিয়েছিলেন, এই বিষয়টা মানে বলতে গেলে ঘুঘুর বাসায় নাড়া দেওয়ার কাজটা প্রথম অভিজিৎ বাবুই করেছিলেন। তো তখন তাকেও অনেক রকম কটাক্ষ, অনেক রকম আক্রমণ শুনতে হয়েছিল যে তিনি বিজেপির হয়ে কাজ করছেন, বিজেপির দালাল হয়ে বসে আছেন ইত্যাদি শুনতে হয়েছিল। এখন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ তিনি বলছেন যে বিচারপতিরা এতটাই দুর্বল হয়ে গেছেন যে তারা চাল আর কাকড় বাছার শক্তি হারিয়ে ফেলেছেন প্রথমত। দ্বিতীয়ত তিনি বলছেন যে টুকে পাশ করে এরা বিচারপতি হয়েছেন, এবং একই সঙ্গে এই মানে একটা ঐতিহাসিক রায়, 26,000 মানুষের চাকরি চলে যাওয়ার মতো ঐতিহাসিক রায় যিনি দিয়েছেন, সেই দেবাংশু বসাকের বিষয়ে তিনি বলছেন যে উনি একজন ব্রিফলেস, মানে উনি একেবারে ব্রিফলেস ছিলেন এবং ব্যাকডোর দিয়ে জাজ হয়েছেন। ব্যাকডোর দিয়ে তো চাকরি পাওয়া যায়, কিন্তু ব্যাকডোর দিয়ে কি জাজ হওয়া যায়? দেখুন, যারা ব্যাকডোর স্পেশালিস্ট তারাই বলতে পারবেন যে ডোর কয় প্রকার ও কী কী। আমি নিশ্চিত যে শ্রদ্ধেয় বর্ষিয়ান অরুণাভ বাবু সব লোকে যাকে কংগ্রেস বলে জানত, তারপর থেকে যাকে লোকে তৃণমূলের বকলমের মুখপাত্র সবাই বলে, তিনি বোধহয় ব্যাকডোর সম্পর্কে অনেক কিছু জানেন। আমার মনে হয় যে আমি ওনার নামে কোনো অসম্মানজনক কথা বলতে চাই না। একজন বর্ষিয়ান লয়ার, তবে এইটা বুঝতে পারছি গরম পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েও যেমন বিভিন্ন রকমের খিস্তি বেরিয়ে যাচ্ছে, অপ্রয়োজনীয় সভ্য সমাজের ভাষা নয় একজন মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে ব চ ক দিয়ে খিস্তি দিয়ে ফেলছেন। আমার মনে হয় যে অরুণাভ বাবুর একটু রেস্ট নেওয়া উচিত, এই আর কিছু বলার নেই। রুদ্রদা, এই নিয়োগের প্রসঙ্গ মানে এই যে দুর্নীতিটা হয়েছে, নিয়োগ দুর্নীতি, এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ রায়, এটা যদি সুপ্রিম কোর্টে যায় 5 মিনিটের মধ্যে স্টে অর্ডার চলে আসবে, এবং একই সঙ্গে তিনি বলছেন যে 75% বিরুদ্ধে তো কোনো রকম অভিযোগই ছিল না, তাহলে এই রায় দেওয়া হলো কি করে? তুমি ভাগ করতে পারলে না কারা ন্যায় করেছে কারা অন্যায় করেছে, কারা চুরি করেছে কারা চুরি করে না। এটা হচ্ছে অদক্ষতা। যাদের এই যে পুরো সবাইকার চাকরি খেয়ে নিলে, যারা যারা চাকরি পেয়েছে 75% তো ভালো করে চাকরি পেয়েছে, তাদেরকে তুমি পার্টি করলে না, তাদেরকে তুমি শুনলে না, তাদের বিরুদ্ধে কোনো ইস্যু ছিল না কোনো সময় হাইকোর্টের কাছে, তাদের বিরুদ্ধে কোনো রিলিফ কখনো কেউ চায়নি, তাদের বিরুদ্ধে সিবিআই কখনো কোনো রিপোর্ট দেয়নি, কি করে তুমি চাকরি খেয়ে নিলে? দেখুন, কল্যাণবাবু কিন্তু একজন খুব অনেস্ট তৃণমূলী, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তৃণমূলের কাজ চুরি জোচ্চুরি করা বা চুরি জোচ্চুরি যারা করে তাদের পাশে দাঁড়ানো। তো খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের কল্যাণ ব্যানার্জি তিনি চোর জোচ্চোরের পক্ষে কিভাবে কথা বলতে হয় সেইভাবেই তো কথা বলেছেন। উনি আদর্শ তৃণমূলী, এটা প্রমাণ করেছেন যে উনি নব্য তৃণমূলী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে ওনার তুতু ম্যামে রোজ ঝগড়া, উনি সেরকম নয়, এটা প্রমাণ করলেন। তো
আমার নিজের যেটা মনে হয় যে তৃণমূল চায় যে আইন আদালত দেশ থেকে উঠে গিয়ে তৃণমূলের যে পার্টি অফিস আছে ওইখানেই সবার বিচার হোক, এবং যত ভদ্রলোক আছে তাদের জেল হোক, যত সংবাদ মাধ্যম সমাজের সত্যি খবরগুলোকে দেখায় সেগুলো তাদের ফাঁসি দিয়ে দেওয়া হোক। আমি বিশ্বাস করি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একটা আদালত গড়বেন যেখানে যারা যারা খুন করছে তাদের তৃণমূলের পক্ষ থেকে যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে যাবজ্জীবন বঙ্গভূষণ পুরস্কার দেওয়া হবে, মাসে 5 লাখ টাকা করে দুর্নীতি ভাতা দেওয়া হবে, ঠিক আছে, চোরশ্রী পুরস্কার দেওয়া হবে, সেই দিকে এগিয়ে যাচ্ছে কল্যাণবাবুর কথা। স্বপ্ন দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যখন এই নিয়ে এইরকম ভাবে বলছেন, তখন আরেকটা জিনিসও বলি, তিনি কিন্তু তিনি পরিষ্কার এই ভাষায় বলছেন, তিনি নিজে একজন হাইকোর্টের আইনজীবী হয়ে তিনি বলছেন যে হাইকোর্টে যারা এখন জাজ হচ্ছেন তারা প্রত্যেকে নাকি অশিক্ষিত, এবং এমন লোকজনেরই জাজ হওয়া উচিত যাদের মধ্যে মিনিমাম শিক্ষা দীক্ষা রয়েছে, এখন ভালো আইনজীবী আছে যারা, তাদের জাজ হওয়া দরকার। আমার একটা কথা, আপনারা যখন এসছেন আমার একটা জিনিস মনে হচ্ছে, আমিও তো দীর্ঘদিন ধরে হাইকোর্টে প্র্যাকটিস করছি, কলকাতা হাইকোর্ট এখন দরকার সত্যিকারের ভালো আইনজীবী জজ হওয়া। এরও কোনো জজের জুনিয়র জজ হয়ে গেলে বা কারোর সঙ্গে কারো জজের কোনো উকিলের বন্ধু জজ হিসেবে বড় জায়গায় থাকলে হাইকোর্টে এটা কিন্তু বারবার হবে। মানে কোনোভাবে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকেই এই ভালো জাজেদের মধ্যে নিয়ে আসছেন? না, দেরি করে ফেলেছেন। এই কল্যাণবাবু বন্দ্যোপাধ্যায় হয়তো চেয়েছিলেন যে এই মামলাটা আমার কাছে আসুক, তারপরে আমি একটা ভালো মন্দ বেসরকারি ফিজ নিয়ে আমি যারা সাদা খাতা দিয়ে জমা দিয়েছে তাদেরই চাকরিটাকে অ্যালাউ করে দেবো, আর যারা পরীক্ষা দিয়েছে, পরিশ্রম করেছে, গরিব বাড়ির ছেলে, নিম্নবিত্ত বাড়ির ছেলে মেয়ে, যারা রাস্তায় বসে বসে চোখের জল ফেলছে, যারা চাকরি পায়নি, বা যারা এত পড়াশোনা করার কি দরকার, তৃণমূলের পার্টির অফিসের সামনে আসবে, প্রথমে ওদের চোরেদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেবে, কী করে জয়েন করতে হয়, কি 5 মিনিটের মধ্যে লোকের বাড়ি থেকে লেবু চুরি করে নিয়ে আসো, পেয়ারা চুরি করে নিয়ে আসো, নিজের মায়ের গলা থেকে গয়না ছিনে নিয়ে চলে এলো, এই যোগ্য, মানে এই ধরনেরই বিচারকরা কেমন হওয়া উচিত সেই কথা বলছেন আর কি। এইটা আমার যেটা মনে হয় উনি হতে পারেননি, তো কেন হননি উনিই বলতে পারবেন, ইলেকশনটা মিটে যাক তারপর উনি বলবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেল তার জন্য দায়ী করছেন সরাসরি বিজেপিকে, কারণ তার বক্তব্য হচ্ছে যে বিজেপি আসলে সবার চাকরি খেতে চাইছে, বিজেপি চায় না দেশে কোনো ছেলেমেয়ে চাকরি করুক, এবং এই জন্যই বিশেষ করে বাঙালি ছেলেমেয়েরা চাকরি করুক নাকি বিজেপি একেবারেই চায় না। আপনার মানে যেটা প্রশ্ন আপনার কাছে রুদ্রদা, যে একটা দল যে সরকার রয়েছে সেন্ট্রালে, বিজেপি সরকার সেন্ট্রালে রয়েছে, সেখানে দাঁড়িয়ে যে দলটা গোটা দেশটাকে শাসন করছে তাদের পক্ষে কি এটা ভাবা সম্ভব যে আমার দেশটা পুরো বেকারত্বে ভরে যাক? বরঞ্চ একটা দেশের তো শাসকের সবসময় এটাই টার্গেট হয় যে কি করে বেকারত্ব শেষ করে দিয়ে ছেলে মেয়েদের হাতে চাকরি দেওয়া যায়, সেখানে দাঁড়িয়ে বিজেপি ছেলে মেয়েদের চাকরি খেতে চাইছে, এই কথাটা কতটা যুক্তিপূর্ণ? বিজেপি চক্রান্তের ফলাফল বলছি তো, আমি তো বলছি বাঙালি বিরোধী একটা অভিযান চলছে, বাঙালি চাকরি খাবো, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না, কি গ্রাউন্ড চুরি। তো আমরা তো 2 বছর 1.5 বছর 2 বছর ধরে বলে যাচ্ছি চুরি হয়েছে, ঠিক আছে ভাই তোমাদের অভিযোগ, কে চোর তুমি ধরো, কিন্তু গরিব মানুষের টাকাগুলো দাও। জীবিকা তো আমাদের যে যার যা খুশি তাই হতে পারে, ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ধরুন স্কটিশ চার্চে পড়াশোনা করেছিলেন, তাই যারা স্কটিশ চার্চে যারাই পড়াশোনা করে তাই নেতাজি সুভাষচন্দ্র বসু এমন তো নয়। কালো কোট তো আমারও আছে, তা বলে কি আমি উকিল, কিংবা কোর্টে গিয়ে আই 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 করে চাঁচালেই আমি বিরাট লই, আর তা তো নয়। হ্যাঁ, এবার দেখুন আমার পাড়াতে যেমন বাবলু রয়েছে, মানে ও যখন বেরোয় আমিও বেরোই, আমায় বাবলুর থেকে দেখতে খারাপ। এবার বাবলু হবে যে ও আমাদের পাড়ার অমিতাভ বচ্চন, তা তো নয়, বাবলুর থেকে তো দেখতে ভালো ভালো কেউ রয়েছে। তো বাবলুর এটা মনে হয়, যেমন যদি গরম পড়ে কল্যাণ কখন বলেছেন কথাটা, সকালে না রাত্রে না দুপুরে, কোন সময় বলেছেন কথাটা? সকালেই বলেছেন। ঠিক আছে, ওটা হয় মাঝে মাঝে
রাত্রিবেলাটা বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে দেখবেন সকালবেলা আমরা বেশি কিছু খাইটাই না। নিশ্চয়ই রাত্রিবেলা 4-5টা রুটি উনি বেশি খেয়ে ফেলেছিলেন। আর গরম পড়েছে তো, বয়স হয়েছে, যতই হোক মানে এনার্জি খুব ভালো। আমার মনে হয় সকালবেলা ঠিক খোঁয়ারিটা কাটবার আগেই যেটা হয়, আড়মোড়া ভেঙে টেঙে আমরা যখন উঠি, তার আগেই যদি কেউ ঘুম ভাঙিয়ে 4টে প্রশ্ন করে তখন কিছু বিরক্ত হয়ে যায় মানুষ। এমনি কদিন আগে উনি সাংবাদিকদের দুচ্ছাই করে কুকুর ছাগলের মতো তাড়িয়ে দিয়েছিলেন একজন ভদ্রমহিলাকে, আমি দেখেছি। তো ওনার কাছ থেকে শিষ্টাচারের কথাবার্তা শুনবো না। আর চোর দলের হয়ে যখন তিনি কথা বলছেন তার কথা শুনবো না। আমি এইটুকুই শুধু বলবো যে কল্যাণবাবু, ইলেকশনটা মন দিয়ে আপনাকে লড়তে হবে। নিশ্চয়ই জেতবার জন্য আপনি চেষ্টা করছেন, তা হবে কিনা জানি না। এখন দেখুন, তৃণমূলের ওপরে মানুষের যে ধারণা তৈরি হয়ে রয়েছে, প্রত্যেকেই আসলে তৃণমূলের ওপরে পাবলিক যে খেপে গেছে তাতে তার ভোট কমে যাবে দেখতে পাচ্ছে। তো কল্যাণবাবু তো তার মধ্যে পড়ে। নিশ্চয়ই শ্রীরামপুর থেকে, হ্যাঁ, কল্যাণবাবুর কল্যাণে তাও ধরুন শখানেক লোকের চাকরি গেছে নিশ্চয়ই। এবার তারা কল্যাণবাবু না অন্য কোনো বাবুর বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, যারা 10-12-15 লক্ষ টাকা দিয়েছিলেন, তা কল্যাণবাবুই বলতে পারবেন, আমি জানি না। তো তাই সেটাকে ঠেকাবার জন্য এই সমস্ত কথা বলছে। আচ্ছা, যাদের চাকরি গেছে তাদের মধ্যে তো তৃণমূলের ভোটারও রয়েছে, যারা রাস্তায় বসে রয়েছে চাকরি দিতে ধর্নায় 6 বছর 8 বছর ধরে। তাদের পরিবারও তো কল্যাণবাবুদের দলকে ভোট দিয়েছে। কল্যাণবাবুরা কতদিন তার পাশে গেছেন? কল্যাণবাবু কতদিন গেছেন আমি জানি না। রুদ্রদা, একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আপনি প্রায় দিনই বিভিন্ন ইন্টারভিউতে বলে থাকেন যে গরম পড়েছে, একটু শশা খান, একটু দই খান। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি ঘরে এসি চালাই না, এবং এসি তো এসি আছে টালির চালে, তার মানে এসি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এসি অনেকে 17-18 মানে টালির চালে এসি আছে, মুখ্যমন্ত্রী খুব কষ্ট করে থাকেন, কিন্তু উনি এসি চালান না, বলেছেন আমি ঘরে এসি চালাই না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপরে শুনুন। তো আমি যে ঘরে থাকি সে ঘরে এসি চালাই না, চালালেও 27-এর নিচে চালাই। ওনার ঘরের বিল কে দেয় এসি? উনি তো মাইনে টাইনে নেন না, মানে সেটা কি নিয়ে কিছু বলেছেন? না। আচ্ছা, ওনার ঘরের বিল আর হাতের আইফোনটা কে দিয়েছে 2 লক্ষ টাকা দামে, সেটা নিয়ে কিছু বলেছেন? না, উনি সালে মাইনে নেন না, তো তাই গুলিয়ে যায় মাঝে মাঝে। এত রোজ শাড়িকে কিনে দিচ্ছে, শাড়িগুলো ভালো দাম, যাই হোক পড়তেই পারেন যেহেতু। হ্যাঁ, তো চালালেও 27-এর নিচে চালাই না, এবং তার ও চালান, এসি আছে এবং চালান, চালালে 27-এর নিচে চালান না। গবেষকরা বলেছেন যে 25-এর নিচে এসি চালানো উচিত নয়। ভাড়ার মানে এইভাবে চালালে যারা তার নিচে চালান তাহলে বিদ্যুতের ঘাটতি হবে, ভাড়ার শেষ হয়ে যাবে। আমরা দেউচা পাঁচামি করছি যাতে ঘাটতি না হয়, বাংলায় বিদ্যুৎ সরবরাহ করবে এবং 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। কি বলবেন? আপনারা অনেকে জানেনই না, অনেকে 17ই চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে, 18ই চালিয়ে দেন। কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, সেই চাহিদা আমি এত এসি ইউজ করি না। আর আমি যদি কখনো করি, আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না। আর 27-এর নিচে বাইরে থাকলেও আমি 27-এর নিচে চালাই না। আপনারা চালান, কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন, বিদ্যুৎ অপচয় করবেন না। বিখ্যাত গবেষকরা বলছে 25-এর নিচে নামানো উচিত নয়। আর যত্রতত্র বিদ্যুতের অপচয় করলে, জলের অপচয় করলে একদিন কিন্তু ভাড়ার শেষ হয়ে যায়। দেউচা পাচামের দোকান তো মোটামুটিভাবে স্টে হয়ে গিয়ে প্রায় বন্ধ হয়ে গেছে, আবার দেউচা পাচামের গল্প এখন নিয়ে আসছে। আর একটা বাচ্চা ছেলেও যায় না, মানে আমি কি বলবো, একজন মুখ্যমন্ত্রী কি বলবো, যে আপনার বাড়িতে পাখা আছে, আপনি 5-এ চালালেও, অনেকে বলতেন এই পাখা আস্তে চালা, অনেকে ভাবতেন যে পাখা আস্তে চালালে কারেন্ট কম পড়বে। এসি বাড়িয়ে কমিয়ে চালালে নাকি তার সঙ্গে বিলের সম্পর্ক আছে। আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না, নিশ্চয়ই আপনারও কপালে ওই তৃণমূলের দৌলতে আর কি সাদা খাতা জমা দিয়ে পাস করা কোনো শিক্ষক আপনাকে ক্লাসটা নিয়েছেন, দেখেছেন? আপনারা টাকা পয়সা নিয়ে নিজেরাই নিজেদের কি সর্বনাশ করছেন জ্ঞানের। ভয়ঙ্কর, এরা যেদিকে নিয়ে যাচ্ছে। এরপর সরস্বতী পুজো হলে দেখবি যে হাঁস নেই, মেরে খেয়ে নিয়েছে, ভেবেছে মাটির হাঁস, কিন্তু ভেবেছে নিশ্চয়ই মাংস হবে, তৃণমূল পার্টি অফিসে নিয়ে চলে গেছে।
এ ভয়ঙ্কর। নমস্কার মুখ্যমন্ত্রী বাবা। একটা শেষ প্রশ্ন করবো রুদ্রদা, সেটা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনিও এবার কে? রচনা ভালো মিষ্টি হেসেছে। তিনি তৃণমূলের প্রার্থী, তো তার বক্তব্য যে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা থাকাকালীন তার হাসিকে সবাই বলতো খুব মিষ্টি হাসি, সবাই খুব পছন্দ করতো, কিন্তু এই তৃণমূলে জয়েন করার পর থেকেই তার হাসি নিয়ে ট্রোল হচ্ছে, মিম হচ্ছে, অনেকে তাকে পাগল বলতে শুরু করেছেন। তার বক্তব্য যে এই হাসিটা এটা নিজে বলছে। হ্যাঁ, এই হাসিটা একসময় সবার খুব পছন্দের ছিল, এখন তার কারোর পছন্দ হচ্ছে না। এটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। দেখুন, এটা ঠিকই, এটা রচনা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে যে এটা ডয় শূন্য রয়ের গণ্ডগোল। অনেক জিনিসের শব্দের পরে না ডয় শূন্যরা বসে গেলে কোনোটা খিস্তি হয়ে যায়, কোনোটা অন্যরকম হয়ে যায়, বা যাই হোক, যেমন আম, তারপরে একটা ডয় শূন্যরা বসে গেলেই সেটা আমড়া হয়ে যায়। আপনি এখন ডয় শূন্য রয়ের দলে এসছেন, মুখ্যমন্ত্রী কদিন আগে মঞ্চ থেকে বলেছিলেন, ঠিক যে ভাষাটা বলেছিলেন ওইরকম ধরনেরই কেস। আম ছিলেন, সব জেনে চুরি জেনে এখন ডয় শূন্য রয়ের দলে এসছেন, তাই ঠাকুর কি করবেন? ঠাকুর আপনার কপালে ওইটাই লিখে দিয়েছেন, সব এটা দিয়ে শুরু হলো। যে কদিন এদের সঙ্গে লেগে থাকবেন তখন আরও অনেকগুলো কিছু বসবে আপনার নামের পেছনে। আর কিছু করার নেই। দেখুন, মানে একদিকে ধরুন দুধ পুকুর রয়েছে, একদিকে এমনি পুকুর আছে, এবার একদিকে আপনি চুলকুনি হয় কচু পানার পুকুর। আপনি যদি দইকে হা হা করে হেসে গিয়ে যদি ওই পানা পুকুরে ঝাঁপ দেন বেছে, আই লাভ ইউ পানা পুকুর বলে, তো গাছ আপনাকে চুলকোতেই হবে। আবার দেখবেন এই পুকুর থেকে উঠে আসুন, গা ফা পরিষ্কার করে দিন, দেখবেন আপনার ওই হাসি দেখে লোকে বলছে মোনালিসা। দেখুন, আমার মনে হয় রচনা দেবী আপনি পুরোপুরি তৃণমূলী হতে পারেননি, কারণ আমার চেনা যারা তৃণমূলী রয়েছেন তারা কেউ অধিকাংশই চশমা পরতে পারেন না, দুদিকেই নেই তো, কাচ কাচ সেলোটেপ দিয়ে লাগিয়ে রেখে দেন হ্যান্ডেলের সঙ্গে। তো তাদের যতই খারাপ কথা বলুন তারা পরিষ্কার বলেন, বেশ করেছি, চুরি করেছি, বেশ করেছি, খুন করেছি, তোর বাপ করেছে, আমি বেশ করেছি। তা এখনো পর্যন্ত আপনি পুরো তৃণমূলীটা হতে পারেননি। তো ওই জন্যই আপনার লোকে যে আপনাকে দেখে এখন হাসছে, ট্রোল করছে, এটা আপনার খারাপ লাগছে। তবে নিজের উপরে বিশ্বাস রাখুন, আমি আপনাকে সোজা পথ বলতে পারি। মিছিলে বেরোবেন, ওই নবতৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দিল্লিতে গেছিল মিছিল করতে, তারপর কী হয়েছিল? তৃণমূলের নেতারাই ঝামেলা করা শুরু করলো, কে কার জুতো ঝেড়ে দিয়েছে, কে কার মোবাইল ঝেড়ে দিয়েছে। আপনি একটা কাজ করুন, মিছিলের পাশে হাঁটতে হাঁটতে সাট করে দেখবেন পাশে যে ভদ্রমহিলা হাঁটছে, ব্যাগটা ঝেড়ে দিন। এবার যে জিজ্ঞেস করো দিদি ব্যাগ কোথায়, ব্যাগ করে এরকম হেসে দিন। যেই দেখবেন আপনার খারাপ লাগছে না, আপনি জানবেন আপনি কমপ্লিট তৃণমূল হয়ে গেছেন। তারপর দেখুন আপনার বাপ মা গোষ্ঠীর পিণ্ডি হ্যান ত্যান যা নিয়ে যে যত বড় বড়ই কথাবার্তা বলুন না কেন, আপনার খারাপ লাগবে না। সেদিন বুঝবেন আপনি সাচ্চা তৃণমূল, সাচ্চা দলের সম্পদ।